হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মনোবিদ্যার অংশের সংবেদনটা। তো এই সংবেদন আলোচনা করার আগে যেটা বলছি যে সেটা হলো মনোবিদ্যা সম্পর্কে, মনোবিদ্যা নিয়ে, মনোবিদ্যা কি, তার পরিসর, তার বৈশিষ্ট্য এবং বিভিন্ন দার্শনিক মনোবিদ্যা যে সংজ্ঞা দিয়েছেন সেটা কি কি সংজ্ঞা দিয়েছেন, কোন কোন দার্শনিক কিভাবে মনোবিদ্যাকে ব্যাখ্যা করেছেন, সেই নিয়ে আগের একটা ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এখনো পর্যন্ত যারা ক্লাসটি দেখোনি তারা গিয়ে সেই মনোবিদ্যার ক্লাসটি দেখে নিও, তাহলে হয়তো আজকে এই সংবেদনটা বুঝতে তোমাদের খুব ইজি হয়ে যাবে। তো আজকে আমাদের মূল বিষয় হলো সংবেদন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সংবেদন কি, তার বৈশিষ্ট্য, এগুলো নিয়ে তো আলোচনা করবই। চলো আজকের ক্লাসটা দেখা যাক। আমরা আলোচনা করব সংবেদন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো যে কিভাবে সংবেদন হচ্ছে। প্রথমত আমরা জানবো যে সংবেদন কাকে বলে। তো সংবেদন যদি সাধারণ অর্থে বলতে যাই তাহলে একটা মৌলিক মানসবৃত্তি। সংবেদন হলো মৌলিক মানসবৃত্তি। এক অবিশ্লেষিত প্রাথমিক বোধ বা অনুভব, মানে হচ্ছে প্রাথমিক যেই বোধটা আমাদের হয় বা প্রাথমিক যেই বোধের সঞ্চারটা হয় সেটা হলো প্রাথমিক যে ক্রিয়া, সেটাই হলো সংবেদন। অর্থাৎ আমরা বাইরের জগতের কোনো বস্তুকে যখন দেখছি বা আমাদের যখন উদ্দীপক হচ্ছে সেই বস্তুটা দেখার পর, সেই উদ্দীপক মানে কি হচ্ছে যে যার মাধ্যম দিয়ে আমরা দেখছি যে যেই বস্তুটাকে দেখছি সেটাকে আমরা কি উদ্দীপক ঘটছে, যে এই উদ্দীপনাটা আমাদের অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে চালিত হয় এবং তখন আমরা বুঝতে পারি কিছু একটা আমরা দেখেছি বা বুঝেছি। সেই প্রাথমিক যে চেতনাটা সৃষ্টি হচ্ছে সেটাই হলো সংবেদন, যেটা আমরা সহজ কথায় বলবো যে আমরা কোনো বস্তুকে দেখছি এবং কোনো বস্তু দেখার পর আমাদের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হচ্ছে সেটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে এবং মস্তিষ্কে যাওয়ার পর যে প্রাথমিক চেতনাটা হচ্ছে বা আমরা বুঝতে পারছি কিছু একটা দেখেছি, তখন সেটা হচ্ছে সংবেদন। অর্থাৎ আমরা কোনো কিছু বস্তুকে দেখছি এবং বস্তুটা যে দেখেছি সেটা আমাদের কোথায় আমরা অনুভব করতে পারছি, যে উদ্দীপনাটা আমাদের মধ্যে জাগছে সেটা আমাদের মস্তিষ্কে যাচ্ছে এবং মস্তিষ্কে যাওয়ার পর আমাদের বুঝতে পারছি যে আমাদের একটা চেতনা হলো যে ওটা একটা কোনো বস্তু, সেটাই হচ্ছে সংবেদন। তাই এখানে বলেছে যে যদি সাধারণ অর্থে দেখতে যাই, সংবেদন হলো মৌলিক মানসবৃত্তি, এক অবিশ্লেষিত প্রাথমিক বোধ বা অনুভব। তারপর এই সংবেদন নিয়ে মনোবিদ সালির বলেছেন, অন্তর্মুখী স্নায়ুর প্রান্তদেশ উদ্দীপিত হলে সেই উদ্দীপনা মস্তিষ্কে প্রবাহিত হওয়ার ফলে যে সরলতম চেতনা বা বোধের সঞ্চার হয় তাকেই বলে সংবেদন। মানে কি বলতে চাইছে যে অন্তর্মুখী স্নায়ুর প্রান্তদেশ উদ্দীপিত হলে সেই উদ্দীপনা মস্তিষ্কে প্রবাহিত হওয়ার ফলে যে সরলতম চেতনা বোধের সঞ্চার হয় সেটাই হলো চেতনা বা বোধের সঞ্চার ঘটছে, সেটাই হলো সংবেদন। সহজ কথায় বলতে গেলে ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংস্পর্শ ঘটা মাত্র যে নির্বিশেষ প্রাথমিক চেতনার সৃষ্টি হয় তাই হলো সংবেদন। ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংস্পর্শ ঘটা মাত্র যে নির্বিশেষ প্রাথমিক চেতনার সৃষ্টি হয় তাই হলো সংবেদন। অর্থাৎ উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে আমরা একটা বর্ণ দেখছি, যদি বলতে পারি একটা কমলা লেবু দেখলাম, সেই কমলা লেবুটা কি আকার বা কমলা লেবু দেখেছি সেটা আমাদের মধ্যে একটা চেতন ঘটছে, যে ওটা দেখেছে একটা উদ্দীপনা হলো, সেটাই হলো সংবেদন। তাহলে সংবেদনটা বোঝা গেল। তাই সংবেদনের যখন আমরা অর্থবোধ করব তখন সেটা হবে প্রত্যক্ষণ। অর্থাৎ আমরা একটা বর্ণ বা কালার বা কমলা লেবু যাই হোক সেটাকে দেখছি, দেখার পর আমাদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হচ্ছে, আমরা কিছু একটা জিনিস দেখেছি, সেটা হলো সংবেদন। এবং জিনিসটি কি এবার ব্যাখ্যা করব, জিনিসটি কমলা লেবু সেটা আমরা দেখলাম, সেটাই হলো আমাদের কাছে প্রত্যক্ষণ। আসলে যেই চক্ষু ইন্দ্রিয়র দ্বারা আমরা দেখলাম সেটাই হলো আমাদের কাছে
প্রত্যক্ষণ। তাই সংবেদনটাকে আমরা এক কথায় বলতে পারি যেটা উদ্দীপনা সৃষ্টি করবে সেটাই হলো সংবেদন, এবং যেই জিনিসটা উদ্দীপনা সৃষ্টি করার পর আমরা বুঝতে পারবো জিনিসটা কি দেখলাম, বিষয় বস্তুটা কি, তখন সেটা হলো আমাদের প্রত্যক্ষণ। অর্থাৎ এখানে বলা যায় যে সংবেদনের অর্থবোধ হলেই তখনই প্রত্যক্ষণ হয়। অর্থাৎ উদ্দীপক হচ্ছে সংবেদনের কারণ, যে উদ্দীপনাটা সৃষ্টি হচ্ছে সেটা হলো সংবেদনের কারণ। আচ্ছা, এইবার আমরা যেই জিনিসটা জানবো হলো এই সংবেদনের মূল তিনটে উপাদান পাওয়া যাচ্ছে, মানে এই তিনটে উপাদানের মিথস্ক্রিয়ার ফলেই সংবেদনটা সৃষ্টি হচ্ছে। তিনটি উপাদান কি কি? উদ্দীপক, স্নায়ু উদ্দীপনা, উদ্দীপক সম্বন্ধে প্রাথমিক চেতনা। তার মধ্যে প্রথমটি হচ্ছে বহির্জাগতিক বিষয়, মানে বাইরের বিষয়, আবার কখনো দৈহিক বিষয়ও হতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে শারীরিক বিষয়। স্নায়ু উদ্দীপনাটা কি? শারীরিক বিষয়, যেটা আমাদের মস্তিষ্কে হচ্ছে। উদ্দীপক সম্বন্ধে যে প্রাথমিক চেতনা, এটা হচ্ছে আমাদের মানসিক বিষয়। আর যেটা আগেই বললাম, উদ্দীপক হলো সংবেদনের কারণ। তাহলে এটা বোঝা গেল যে এই উদ্দীপক, স্নায়ু উদ্দীপনা, উদ্দীপক সম্বন্ধে যে আমাদের প্রাথমিক চেতনা, এই তিনটির সংমিশ্রণে কিন্তু আমাদের সংবেদন সৃষ্টি হয়। উদ্দীপক হলো সংবেদনের কারণ। এইবার আমরা সংবেদনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সংবেদন এক অর্থহীন মৌলিক মানসবৃত্তি, যেটা কিনা অবিশ্লেষিত প্রাথমিক বোধ বা চেতনা, যেটা আমরা সংজ্ঞাতেই দেখেছি বা সংজ্ঞাতে জেনেছি। এবং সংবেদন কোনো বিষয় জ্ঞান নয়। তাহলে এখানে বিষয় জ্ঞানটা কি? বিষয় জ্ঞানটা হলো প্রত্যক্ষ, সংবেদন কিন্তু কোনো বিষয় জ্ঞান নয়। সংবেদন মানসিক হলেও তা মন ভিন্ন অন্য কিছুর ওপর নির্ভর করে। কারণ সংবেদনের কারণ উদ্দীপক, এবং উদ্দীপক এক জড় শক্তি। সংবেদন বাহ্য জগৎ ও অন্তর্জগৎ সম্পর্কে আমাদের তথ্য সরবরাহ করে। বাহ্য জগতের বলতে বর্ণ, গন্ধ, এগুলো। অন্তর্জগতের মধ্যে আমরা বলতে পারি আমাদের খিদা, মানে যে তৃষ্ণা পাচ্ছে, আমাদের তেষ্টা পেয়েছে, সেটা আমরা সেই সম্পর্কে আমরা যে চেতনাটা লাভ করছি সেটাই হলো সংবেদন। সংবেদন বস্তুকেন্দ্রিক কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়। সংবেদনটা হচ্ছে বস্তুকেন্দ্রিক, কোনো ব্যক্তিকেন্দ্রিক কিন্তু নয়। এবং সংবেদন অপেক্ষাকৃত নিষ্ক্রিয়, অর্থাৎ প্যাসিভ মানসিক অবস্থা। সংবেদনটা একটা নিষ্ক্রিয় অবস্থা। এইবার আমরা আলোচনা করব সংবেদনের ধর্ম। মনোবিদ টিসেনার সংবেদনের 4টি ধর্মের উল্লেখ করেছেন: গুণ, তীব্রতা, স্পষ্টতা আর স্থায়িত্ব। তারপর মনোবিদ স্টাউট এই 4টি ধর্মের সাথে আরও 2টো ধর্ম যোগ করেছে: বিস্তার আর স্থানগত বৈশিষ্ট্য। তাহলে এই সংবেদনের ধর্ম মোট কটা দাঁড়ালো? 6টা ধর্ম। তার মধ্যে টিসেনার 4টেকে স্বীকার করেছে, আর এই 4টির সাথে আরও 2টোকে স্টাউট যোগ করেছে: বিস্তার আর স্থানগত বৈশিষ্ট্য। তাহলে এই মোট 6টা। তাহলে কি কি হলো মোট 6টা? গুণ, তীব্রতা, স্পষ্টতা, স্থায়িত্ব, বিস্তার আর হলো স্থানগত বৈশিষ্ট্য। এবার আমরা দেহ মন সম্বন্ধ সংক্রান্ত নীতি জানব। এটা কার নীতি? হেভার ফেকনারের নীতি। হেভার ফেকনারের নীতি হচ্ছে দেহ মন সম্বন্ধ সংক্রান্ত নীতি। তার মূল কথা কি? উদ্দীপকের বৃদ্ধির সাথে সংবেদনের বৃদ্ধি সম্পর্ক বিষয়ক সূত্র। অর্থাৎ উদ্দীপক বৃদ্ধি হবে, তার সাথে সাথে সংবেদনেরও বৃদ্ধি ঘটবে। এটাই হচ্ছে তার দেহ মন সম্বন্ধ সংক্রান্তর মূল নীতি হেভার ফেকনারের। এই হেভার ফেকনারের মূল নীতিটা, দেহ মন সম্বন্ধ সংক্রান্ত নীতি বুঝতে গেলে 3টে সূত্র বুঝতে হবে। একটা হলো সংবেদনের নিম্নসীমা, ঊর্ধ্বসীমা, ক্ষেত্র বা পরিসর।
নিম্নসীমা বলতে এখানে বোঝাচ্ছে, এখানে দেখো আমরা যেটা একটা বক্সের আকারে করালাম যে সংবেদনের ক্ষেত্র, তার থেকে সংবেদনের নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা হয়েছে। সংবেদনের নিম্নসীমা বলতে আমরা যেটা বলছে যে সংবেদনের যেই নিম্নসীমার কথাটা বলছে সেটা হলো যে ধরো কোনো বায়ুর কম্পন, সেই বায়ুর কম্পন আমরা বুঝতে পারি প্রতি সেকেন্ডে 20 বার, ঠিক আছে? এটা হলো নিম্নসীমা, অর্থাৎ লোয়ার লিমিটেড অফ সেনশন, ঠিক আছে? এটা কি করে হচ্ছে, যখন কোনো বায়ুর কম্পন হচ্ছে, মানে সংবেদন উদ্দীপক সৃষ্ট বলে আমরা সাধারণত মনে করি যে উদ্দীপকের তীব্রতার হ্রাস বৃদ্ধির সঙ্গে সংবেদনের তীব্রতাও হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু এমন ধারণা ঠিক নয়। সকল ক্ষেত্রে উদ্দীপকের তীব্রতার হ্রাস বৃদ্ধির সঙ্গে সংবেদনের তীব্রতার হ্রাস বৃদ্ধি হয় না। অতি ক্ষীণ বা অতি মৃদু শব্দ আমাদের অনুভবগম্য কোনো সংবেদন সৃষ্টি করতে পারে না। শব্দ সংবেদনের ক্ষেত্রে দেখা যায় প্রতি সেকেন্ডে বায়ু কম্পন 20 বার না হলে সেই শব্দ শ্রুতিগোচর হয় না। তাহলে বায়ু কম্পনটা নিম্নসীমা কি হতে হবে? 20 বার প্রতি সেকেন্ডে, তাহলে সেটা আমাদের কাছে শ্রবণযোগ্য হবে। এবং ঊর্ধ্বসীমা যেটা বলা হচ্ছে, ঊর্ধ্বসীমা বলতে সংবেদনের নিম্নসীমা থেকে আরম্ভ করে যদি উদ্দীপক শক্তিকে ক্রমশ বৃদ্ধি করা হয় তাহলে সংবেদনের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু এই সংবেদন বৃদ্ধির একটা সীমা আছে, যে সীমা অতিক্রম করলে উদ্দীপকের তীব্রতা বৃদ্ধি হলেও সংবেদন বৃদ্ধি হয় না। এই সীমা বা স্তরকে বলা হয় সংবেদনের ঊর্ধ্বসীমা। এবং এই যে নিম্নসীমার ঊর্ধ্বসীমার যে মাঝ বরাবর সেটাকেই আমরা সংবেদনের ক্ষেত্র বলবো। আর ঊর্ধ্বসীমার মান বায়ু কম্পনের প্রতি সেকেন্ডে 22,000 বার হবে, বোঝা গেল? এবং যে মাঝ বরাবর যে ক্ষেত্রটা, সেই যে পরিসরটা, সেটা হলো নিম্নসীমা ঊর্ধ্বসীমার যে মধ্যবর্তী ক্ষেত্র, সেটা হলো সংবেদনের ক্ষেত্র। অর্থাৎ উদ্দীপকের তীব্রতার বৃদ্ধির সঙ্গে সংবেদনের তীব্রতার বৃদ্ধির সম্বন্ধ এই সংবেদন ক্ষেত্র বা পরিধির মধ্যেই সীমাবদ্ধ। মানে এই উদ্দীপকের তীব্রতার সাথে সংবেদনের যে তীব্রতা, সেই তীব্রতার যে বৃদ্ধির যেই সম্বন্ধ, সেটার সংবেদনের ক্ষেত্র বা পরিধির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। তাহলে বোঝা গেল আমরা যখন নিম্নসীমা, যখন আমাদের কোনো কিছুর তীব্রতার হ্রাস বৃদ্ধি হচ্ছে, তখন কি হচ্ছে, উদ্দীপকের তীব্রতার হ্রাস বৃদ্ধির সঙ্গে সংবেদনের তীব্রতাও হ্রাস বৃদ্ধি হয়। আমরা যখন কোনো শব্দ অনুভব করি বা যেটা হচ্ছে আমরা যদি বায়ু কম্পন বলতে পারি, এই বায়ু কম্পনের যেই শব্দটা, এটা 20 বার মানে প্রতি সেকেন্ডে 20 বার না হলে কিন্তু আমরা সেটা অনুভব করতে পারবো না। আর ঊর্ধ্বসীমা কি হচ্ছে, বায়ু কম্পনের প্রতি সেকেন্ডে 22,000 বার হতে হবে। আর এই নিম্নসীমার ঊর্ধ্বসীমা যে মাঝ বরাবরটা, সেটা হলো সংবেদনের ক্ষেত্র। তাহলে বোঝা গেল যে সংবেদনটা আমরা যেটা বুঝতে পারলাম যে সংবেদন হলো যেটা কিনা আমাদের উদ্দীপনা, মানে আমাদের সহজ সরল ভাষায় যেটা বোঝাবো, সংবেদন মিন্স উদ্দীপনা। উদ্দীপনার কারণই হচ্ছে সংবেদন। সো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং ক্লাস সংক্রান্ত আমাদের আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের যে নলেজ অফ ফিলোসফি যে ফেসবুক পেজ আছে, যদি কেউ ফেসবুকে থেকে থাকো তাহলে গিয়ে সেই পেজটাকেও তোমরা ফলো করে রাখতে পারো। আমাদের নলেজ অফ ফিলোসফির চ্যানেলে যখনই এই ক্লাসগুলো আপলোড করা হয় তখনই আমরা চেষ্টা করি তার সাথে সাথে ফেসবুকেও সেগুলো আপলোড করে দেওয়ার। তো তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই সেটাকে ফলো করে রেখো। এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। এবং আমরা নেক্সট ক্লাস আনছি এই মনোবিদ্যার মধ্যেই প্রত্যক্ষণ। এবং একটা কথাই বলে রাখি, সংবেদনের ক্লাসটা যদি ঠিকঠাক না দেখো তাহলে কিন্তু প্রত্যক্ষণটা বুঝতে অসুবিধে হবে। তাই এই আজকের ক্লাসটা মন দিয়ে তোমরা করো, এবং পরের যে ক্লাস আসছে প্রত্যক্ষণ, তাহলে সেটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আজকের মতো এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।